নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, যদি কোনো ওয়ারিস দেখা গেল আপনাকে সম্পত্তি বিক্রি করতে বাধা দিচ্ছে বা আপনার ভাগ আপনাকে বুঝিয়ে দিচ্ছে না বা সম্পত্তি আপনাকে দিতে চাইছে না, তাহলে কি করবেন? দেখুন, যতক্ষণ সম্পত্তি বিভক্ত না হচ্ছে অর্থাৎ ভাগ না হচ্ছে ততক্ষণ আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন না। এটা কিন্তু একটা ব্যাপার। কিন্তু আইনগত ব্যাপার যদি দেখি বা অন্য ওয়ারিশ যদি আপনাকে বাধা দেয় যে আমি সম্পত্তি দেব না, আপনার বাবার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে যে সম্পত্তির যে অংশ কার কোন দিক, এই ভাগ বা বন্টনটা আগে আপনাকে ঠিক রাখতে হবে। যদি আপনারা আপোষ মীমাংসার মাধ্যমে প্রত্যেক ওয়ারিশরা, আপনারা সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন, তারা যদি প্রত্যেকে নিজেরা আপোষ মীমাংসার মাধ্যমে বন্টন যদি করে নেন, তাহলে কিন্তু সেই সম্পত্তি পরে আপনি বিক্রি করুন বা আপনি আপনার ভাগটা অন্য কাউকে দেন, সেটা কিন্তু অনায়াসে করতে পারবেন। কিন্তু যতক্ষণ সেই সম্পত্তি ভাগ না হচ্ছে ততক্ষণ কিন্তু একটা বাধা সৃষ্টি হয়ে থাকবে। আর আপনার কাছ থেকেও যদি কেউ কোনো সম্পত্তি কিনে নেয়, সেও কিন্তু আপনার পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকবে, সেই ভাগ কিন্তু কার কোন দিক সেটা নিশ্চিত হবে না। যদি আপোষ মীমাংসার মাধ্যমে হয় তাহলে সেটা ভালো, আর যদি না হয় তাহলে বিকল্প যে ব্যবস্থা রয়েছে সেটা হলো আপনাকে সিভিল কোর্টে পার্টিশন স্যুটের মামলা করতে হবে। এই পার্টিশন স্যুটের মামলাটা কিভাবে আপনি করবেন? সেখানে আপনাকে প্রথমেই প্রমাণ করতে হবে যে ওই সম্পত্তিতে আপনার অধিকার রয়েছে। অর্থাৎ যদি সেটা পৈতৃক সম্পত্তি হয় তাহলে সেই সম্পত্তিতে আপনার অধিকার রয়েছে, তার ডকুমেন্টস, আপনার ওয়ারিশ সূত্রে অধিকার, সেগুলো কিন্তু আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। তারপরে যখন কোর্ট প্রথমত দেখবে যে হ্যাঁ আপনার ওই সম্পত্তির প্রতি অধিকার রয়েছে, তখন কিন্তু আদালত প্রাইমারি যে সিদ্ধান্ত বা প্রাথমিক সিদ্ধান্ত জানাবে যে হ্যাঁ আপনার ওই সম্পত্তিতে অধিকারটা রয়েছে। এবার তখন কিন্তু সব পক্ষকে নোটিশ করা হবে। এবার দেখা গেল সব পক্ষ হাজির হলো না, তাহলে কিন্তু আদালত একটা কমিটি গড়ে প্রথমে তদন্ত করবে যে সম্পত্তিটা কতটা রয়েছে, তার বাস্তবতা কি, সেইগুলো সমস্ত কিছু দেখে আপনাদেরকে আবার মীমাংসার একটা সুযোগ দিবে। যদি তাও না করেন তখন কিন্তু কোর্ট নির্ধারিত যে কমিটি রয়েছে তারা কিন্তু নিজের ফয়সালা করে দেবে যে কে কোন দিকটা পাবে। তখন আপনারা মানুন বা না মানুন, আপনাকে কিন্তু মানতেই হবে, আপনি বাধ্য মানতে। তখন কিন্তু আপনার ডিভাইডেড হয়ে যাবে। এই রকম একইভাবে যে ওয়ারিশকে সম্পত্তির ভাগ দিতে চাইছে না অন্য ওয়ারিশ, সেও কিন্তু পার্টিশন স্যুটের মামলাটা করতে পারে। এইবার আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে পার্টিশন স্যুটের মামলা কতদিন ধরে চলবে? দেখুন, কোর্টে প্রচুর এরকম কেস পেন্ডিং থাকে, জমি সংক্রান্ত তো বহু কেস পেন্ডিং থাকে। এরকম যদি কেস আপনার থাকে তাহলে মোটামুটি ধরুন যদি রেগুলারলি কোর্টে হিয়ারিং হয় তাহলে মোটামুটি 2 বছরের মধ্যে আপনার এই ধরনের কেসগুলো মিটে যায়। আর যদি রেগুলার হিয়ারিং না হয় তাহলে ধরে নেন 6 থেকে 7 বছরও লাগতে পারে। তবে এবার আরেকটা আপনাদের প্রশ্ন থাকে, কত টাকা খরচ হবে? দেখুন, যেমন আপনি উকিল দেবেন অর্থাৎ আইনজীবী লাগাবেন তেমন টাকাটা লাগে, তারা প্রতি হিয়ারিংয়ে তেমন নেয়। তবে ন্যাচারালি যে অ্যাডভোকেটরা থাকে তারা হিয়ারিং প্রতি টাকা নেয়, এটা একটা ব্যাপার। আর যদি আপনার এ বিষয়ে কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটি আইনি সহায়তা কেন্দ্র রয়েছে, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বা আপনার যে সাব ডিভিশন, সেই সাব ডিভিশনেও আইনি সহায়তা কেন্দ্রের যারা প্রতিনিধি বা কমিটি তাদের সদস্য থাকে, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আর এই আইনি সহায়তা কেন্দ্রে প্রত্যেক ডিএলএস অফিস অর্থাৎ জেলা ডিএলএস অফিসে তারা বসে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যেটা এসডিএলও অফিস সেখানেও কিন্তু বসে তারা, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। তবে তাদের কিছু শর্ত রয়েছে,
সেই শর্ত যেমন মেয়ে যদি হয় বা ফিমেল যদি হয় তাহলে তারা বিনা খরচায় বা নিখরচায় তারা কিন্তু সেটা আপনাকে আইনি সহায়তা প্রদান করবে। আর যদি আপনি মেল হন অর্থাৎ পুরুষ হন তাহলে আপনার ক্ষেত্রে দেখবে বাৎসরিক ইনকাম 1 লাখ টাকার যাতে বেশি না হয় তাহলে আপনাকে আইনি সহায়তা তারা করবে, বা তাদের কাছে আপনি পরামর্শটাও অন্তত নিতে পারেন। আইনি সহায়তা বলতে যে আপনাকে উকিল দিয়ে তারা কিন্তু সাহায্য করবে। আবার SC ST বা অনগ্রসর সম্প্রদায় তাদেরকে সাহায্য করবে, তারা কিন্তু এই আইনি সহায়তা কেন্দ্র খুলে রেখেছে। যাই হোক, আমি যে বিষয়টা বলছিলাম আপনাদেরকে যে পার্টিশন স্যুটের মামলা, আপনারা কোনো ঝোট ঝামেলা করতে যাবেন না, আপোষ মীমাংসা হলে ভালো, নাহলে ডাইরেক্ট আপনারা সিভিল কোর্টে এসে পার্টিশন স্যুটের মামলা করুন। একটি আইনজীবী ধরুন, ভালো আইনজীবী, এবং আপনার ডকুমেন্টগুলো ঠিকঠাক রাখুন। তাহলে কিন্তু এই বিষয়ে অন্তত আপনাকে কোথাও ছুটাছুটি করতে হবে না, কোনো ইউটিউবের ভিডিও দেখতে হবে না, বা কোনো কিছু করতে হবে না। আপনি ডাইরেক্ট এ বিষয়ে প্রথমে আপোষ মীমাংসা, তারপর একজন ভালো আইনজীবীর সঙ্গে পরামর্শ করে নিতে পারেন, বা আপনার যদি সেরকম সামর্থ্য না থাকে তাহলে আইনি সহায়তা কেন্দ্রের আইনজীবীদের সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন, কিংবা তাদের আইনজীবীর সাহায্যে কেসটা লড়তে পারেন। আর যদি দেখা যায় আপনার যে একজন ওয়ারিস বিদেশে আছে, সে আসতে পারছে না, সেজন্য বন্টন হচ্ছে না, আপোষ মীমাংসা তো দূরে থাক, এমনিই বন্টন হচ্ছে না, সেটাও কিন্তু আপনার সম্ভব বন্টন করা। যদি সে একটা পাওয়ার অফ অ্যাটর্নি আপনার নামেই লিখে দেয় বা তার একজন প্রতিনিধি নামে লিখে দেয়, তাহলে সে কিন্তু আপনার বন্টনটা করে নিতে পারবে, আপোষ মীমাংসার মাধ্যমে করে নিতে পারবে। কিংবা সে যদি না আসতে চায়, যে আমি যাবো না, বন্টনও করবো না, যেমন আছে তেমন থাক, যদি এই রকম মনোভাব সে নিয়ে থাকে, তাহলে আপনি সিভিল কোর্টে গিয়ে পার্টিশন স্যুটের মামলা করবেন। সিভিল কোর্ট থেকে নোটিশ জারি হবে, সে যদি না আসে তখন কিন্তু সিভিল কোর্টের ক্ষমতা রয়েছে যে আপনার সম্পত্তিটা বিভক্ত করে দেওয়া। কারণ সিভিল কোর্ট যে সিদ্ধান্ত নেবে তাকে কিন্তু মানতে হবে। তখন সিভিল কোর্ট বলে দেবে যে ওই অংশটা তার পড়ে থাকলো, সে আসলো না আসলো সে তার ব্যাপার, সে বুঝবে, নোটিশ তো জারি হবেই, এরকম কিন্তু হবে। কিন্তু তার যে অরিজিনাল ঠিকানা, সেই ঠিকানাটাতে কিন্তু নোটিশটা পাঠাতে হবে, সে বিদেশে থাকলেও কোনো ব্যাপার নেই। এইভাবেও কিন্তু হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের এই সময়কালটা এটা নির্দিষ্টভাবে কখনোই আমি বলতে পারবো না। আর অ্যামাউন্টটা কত লাগবে সেটাও বলতে পারবো না, কারণ আপনারা বুঝতে পারছেন যত হিয়ারিং উঠবে তত অ্যামাউন্ট। আবার বিভিন্ন যে আইনজীবী রয়েছে তাদের চার্জ আলাদা, আইনজীবীরা বিভিন্নভাবে চার্জ নিয়ে থাকেন, কেউ ব্যান্ডেড আইনজীবী, কেউ সাধারণ আইনজীবী, কেউ দেখা গেল নতুন আইনজীবী, বিভিন্ন চার্জ আছে, সেই চার্জ অনুযায়ী চলে, সেটা আপনারা আলোচনার মাধ্যমে ঠিক করে নেবেন। আর যাদের সামর্থ্য নেই তারা আইনি সহায়তা কেন্দ্রের সাহায্য নিতে পারেন। যাই হোক, আজকে ভিডিওটি এটুকুই থাকলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।